পাকিস্তানের ডাবল গেম ফাঁস। ট্রাম্পের সাথে বিশ্বাসঘাতকতা করল পাকিস্তান। পাকিস্তানের নূর খান এয়ারবেসে ইরানের যুদ্ধ বিমান লুকিয়ে রেখে আমেরিকাকে বোকা বানালো পাকিস্তান। যাদেরকে ট্রাম্প এতদিন আর্থিক সাহায্য করছিল, ঠিক তারাই এসে পিঠে ছুরি মারল ট্রাম্পের। তবে এবার কি আমেরিকার রোষের মুখে পড়তে চলেছে সমগ্র পাকিস্তান? ট্রাম্প কি এর প্রতিশোধ নেবে? ভাবুন তো, একসময় যার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজ সেই দিকের হাতটাই যদি আপনার পিঠে ছুরি মারার জন্য তৈরি হয়, কি করবেন আপনি? হ্যাঁ, এটাই করেছে পাকিস্তান আমেরিকার সাথে। সম্প্রতি একটা আমেরিকান বড় নিউজ সংস্থা সিবিএস নিউজের এক বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী ইসরায়েল আর আমেরিকার বিমান হামলা থেকে বাঁচতে ইরান তাদের সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলো লুকিয়ে রেখেছিল পাকিস্তানের নূর খান এয়ারবেসে। আর পাকিস্তানের সেই পর্দা ফাঁস হয়ে গেছে আজ প্রকাশ্যেই। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি এতটাই অন্ধ যে তাদেরই বন্ধু রাষ্ট্রের ঘাঁটিতে শত্রুপক্ষের বিমান তারা দেখতেই পেল না? নাকি ট্রাম্পের ইগোকে ব্যবহার করে পাকিস্তান এখন চীনের হয়ে প্রক্সি খেলছে? আর ওসামা বিন লাদেনের পর ফের আমেরিকাকে এইভাবেই বোকা বানালো পাকিস্তান, যাদেরকে এতদিন আমেরিকা আর্থিক সাহায্য করছিল, প্রচুর ফান্ডিং দিচ্ছিল, আজ তারাই করলো চরম বিশ্বাসঘাতকতা। এরপর বহু পাকিস্তানিরা কিংবা বাংলাদেশিরা কমেন্ট করে বলবে তাদের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে নাকি শুধুমধু বদনাম করা হচ্ছে তাদের বিরুদ্ধে। দেখুন, বদনাম তো তারই হয় যার কোনো সম্মান থাকে, যে দেশের নিজস্ব কোনো প্রোডাক্টিভিটিই নেই, যাদের অর্থনীতির চাকা ঘোরে শুধুমাত্র ধোঁকাবাজি, দালালি আর ব্ল্যাকমেল করে টাকা কামানোর ওপর। তাদের আবার সম্মান কিসের বলুন তো? আর এবার তারা যেভাবে চোরের ওপর বাটপারি করেছে, অর্থাৎ তারা যে খেলাটা খেলেছে তা দেখে খোদ আমেরিকার হোয়াইট হাউসেরও কার্যত মাথা ঘুরে গেছে। মানে একদিকে আমেরিকার সামনে ভালো সেজে মধ্যস্থতাকারীর নাটক করছিল পাকিস্তান, আর অন্যদিকে তলে তলে আমেরিকার শত্রুদের আশ্রয় দিচ্ছিল। আর পাকিস্তানের এই ডাবল গেমের মুখোশ টেনে হিঁচড়ে খুলে দিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম সিবিএস নিউজ তাদের একটি অত্যন্ত বড় এক্সক্লুসিভ রিপোর্টে আন্তর্জাতিক মহলে তোলপাড় করে ফেলেছে। সেই রিপোর্ট অনুযায়ী যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের ওপর একের পর এক বিধ্বংসী বিমান হামলা বা এয়ার স্ট্রাইক চালাচ্ছিল, তখন ইরান তার সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ সামরিক বিমানগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এক অভিনব চাল চেলে ফেলেছে। তারা বিমানগুলো নিজেদের দেশে না রেখে চুপি চুপি উড়িয়ে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দেয় পাকিস্তানের নূর খান এয়ারবেসে, অর্থাৎ যাতে আমেরিকান বম্বিংয়ে ইরানের এই এয়ারফোর্স অ্যাসেটগুলো নষ্ট না হয়, তার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে নিয়েছে খোদ পাকিস্তান। ভাবা যায়, এতদিন আমেরিকার থেকে আর্থিক সাহায্য নিয়ে আমেরিকার পিঠে ছুরি মারল পাকিস্তান। পাকিস্তান একদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বলছে, আমরা তোমাদের সাথে আছি, আমরা ইরানকে শান্ত করার চেষ্টা করছি, অথচ পর্দার আড়ালে তারা ইরানকে সেফ থাকার সুবিধা করে দিচ্ছে। এবার প্রশ্ন হলো, কেন নূর খান এয়ারবেসকেই বেছে নেওয়া হলো? দেখুন, এই নূর খান এয়ারবেসটি এমন একটা স্ট্র্যাটেজিক জায়গা যেখানে মার্কিন সামরিক কর্মকর্তাদেরও এক ধরনের যাতায়াত এবং পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক লিকস অনুযায়ী ধারণা করা হয় যে আমেরিকা তাদের কিছু গোপন সামরিক অস্ত্র এই এয়ারবেসের কোনো সিক্রেট জোনে লুকিয়ে রাখতে পারে। ইরান ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। তারা ভেবেছে চোরের লুকিয়ে থাকা সবচেয়ে নিরাপদ জায়গা হলো লকআপ, মানে পুলিশ সব জায়গায় খুঁজলেও নিজেদের থানায় কখনো তল্লাশি চালাবে না। আমেরিকা কখনো ভাবতেও পারেনি যে তাদেরই মিত্র দাবি করা পাকিস্তানের এয়ারবেসে ইরানের সামরিক বিমান সুরক্ষিত করা থাকবে। শুধু তাই নয়, ম্যাক্সার স্যাটেলাইট ইমেজ এবং বিখ্যাত ওসিন্ট অ্যানালিস্ট ডোমিয়ান সিমনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের গত এপ্রিল মাস জুড়ে ইরানের বিমানগুলো নূর খান এয়ারবেসের হ্যাঙ্গারেই দাঁড়িয়েছিল। তবে পাকিস্তান কিভাবে আমেরিকাকে এত সহজে বোকা বানালো? দেখুন, আমেরিকার গোয়েন্দারা যখন পাকিস্তানকে চাপ দেয়, তখন পাকিস্তান খুব বোকা বোকা একটা অজুহাত সামনে রাখে। তারা দাবি করে, আরে না, যখন ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি বা সিজফায়ার নিয়ে আলোচনা চলছিল, তখন ইরানের যে কূটনৈতিক ও সরকারি প্রতিনিধি দল ইসলামাবাদে
এসেছিল তাদের যাতায়াতের জন্যই নাকি এই বিমানগুলো ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, তাই যদি হয় তাহলে কূটনৈতিক আলোচনা তো চলছিল ইসলামাবাদে, তাহলে সেই বিমানগুলো ইসলামাবাদের সিভিল এয়ারপোর্টে না রেখে রাওয়ালপিন্ডির সুরক্ষিত সামরিক ঘাঁটি নূর খানেই কেন লুকিয়ে রাখা হলো? এর কোনো জবাব আছে কি পাকিস্তানের কাছে? সিবিএস নিউজের রিপোর্টের একজন সিনিয়র মার্কিন অফিসার নাম প্রকাশ না করার শর্তে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইরানের বিমান বাহিনীর কোন কোন মডেল পাকিস্তানের হ্যাঙ্গারে লুকিয়ে রাখা হয়েছিল। ইরান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং লজিস্টিক বিমানগুলো সেখানে পাঠিয়েছিল, যার মধ্যে ছিল এক, ইরানিয়ান এয়ারফোর্সের RC-130 বিমান, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহার করা হয়। দুই, লকহিড C-130 হারকিউলিস ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। আর এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনরাত যেই পাকিস্তানকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন, যাকে নিজের মাই ফেভারিট ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেছিলেন, সেই পাকিস্তানি আর্মি চিফ আসিম মুনির এবং তার ডিপ স্টেট আমেরিকার পিঠে সজোরে ছুরি মেরে দিল এইভাবে। আমেরিকার বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষক যেমন লিন্ডসে গ্রাহাম, তিনিও পরিষ্কার ভাষায় ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন যে তিনি এই পাকিস্তানকে এক ফোঁটাও বিশ্বাস করেন না। যদি এই রিপোর্ট সত্যি প্রমাণিত হয় তবে মার্কিন ইরান কনফ্লিক্টে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা সম্পূর্ণ পুনর্বিবেচনা করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর আমেরিকার সাথে এটা হওয়ার দরকারও ছিল। এটা না হওয়াও অস্বাভাবিক কিছু না, তার কারণ আমেরিকা তাদের অতীতের ভুল থেকে কিচ্ছুই শেখেনি। মনে আছে ওসামা বিন লাদেনের কথা? লাদেন আমেরিকা 3000 মানুষকে মেরে ফেলার পর আমেরিকা পুরো আফগানিস্তানকে ধ্বংস করে দিল, অথচ লাদেন 10 বছরেরও বেশি সময় ধরে বহাল তাবিয়াতে লুকিয়েছিল পাকিস্তানেরই মিলিটারি হেডকোয়ার্টারের ঠিক পাশেই, অ্যাবোটাবাদে। পাকিস্তান তখনও আমেরিকার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ড নিচ্ছিল লাদেনকে খোঁজার নামে। আর আজকেও তারা ইরানের মধ্যস্থতা করার নাটক করে একদিকে আমেরিকার কাছ থেকে সুবিধা নিচ্ছে, অন্যদিকে IMF তথা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে কোটি কোটি ডলারের লোন পাস করিয়ে নিচ্ছে। আর আমেরিকার এই চরম দূরদর্শিতার অভাব বা বৈশ্বিক নীতির ব্লান্ডারকে 5টি পয়েন্টে ব্যাখ্যা করা যায়। যেমন ধরুন, এক, চীনের এজেন্টের ওপর ভরসা করা, মানে পাকিস্তানের 80%ই মিলিটারি ইকুইপমেন্টস আসে চীন থেকে। পাকিস্তান মূলত চীনের একটা প্রক্সি স্টেট, আর আমেরিকা এটা জেনেও চীনের মেন এজেন্টের ওপর ভরসা করে বসে আছে। দুই, ইউরোপ ও ন্যাটোর সাথে দূরত্ব রাখা। ট্রাম্পের এই ব্যক্তিগত ইগো এবং যুদ্ধের কারণে ইউরোপীয় মিত্র ও ন্যাটোর সাথে আমেরিকার সম্পর্ক আজ তলানিতে গিয়ে ঠেকেছে। তিন, আরব বিশ্বের ক্ষোভ, মানে আরব দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরাত বা UAE বছরের পর বছর আমেরিকাকে তেল বিক্রি করে ডলারের সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছে এই শর্তে যে আমেরিকা তাদেরকে নিরাপত্তা দেবে। কিন্তু যখন দুবাই বা আবুধাবিতে ইরানের প্রক্সি দিয়ে হামলা করা হলো, আমেরিকা তাদের পাশে গিয়ে দাঁড়ালোই না। ফলে UAE আজ OPEC প্লাস এবং মার্কিন লবি থেকে দূরত্ব বাড়াচ্ছে ক্রমশ ধীরে ধীরে। চার, এশিয়ার মিত্রদের নিরাপত্তাহীনতা। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘেরার জন্য জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম ও সেনা সরিয়ে আনা হয়েছে। এই সুযোগে উত্তর কোরিয়ার কিম জং উন জাপানের জলসীমায় মিসাইল টেস্ট করে চাপ বাড়াচ্ছে ধীরে ধীরে। ফলে জাপান ও দক্ষিণ কোরিয়াও এখন বুঝে গেছে যে আমেরিকার ওপর লং টার্মে ভরসা করাটাও কতটা বোকামি। পাঁচ, ভারতকে দূরে ঠেলে দেওয়া। চীনকে কাউন্টার করার জন্য আমেরিকার সবচেয়ে বেশি দরকার ছিল ভারতকেই, কিন্তু আমেরিকা ভারতের সাথে ট্যারিফ যুদ্ধ ও বিভিন্ন কূটনৈতিক নিয়ে নোংরামি করতে গিয়ে ভারতকে নিজের থেকেই বিমুখ করে ফেলেছে ক্রমশ, যার ফলে ভারত ও চীন নিজেদের সীমান্ত বিরোধ অর্থাৎ গালওয়ান ডোকলামকে কিছুটা সাইডে রেখে আমেরিকার কমন থ্রেটের বিরুদ্ধে কাছাকাছি আসছে।
অর্থাৎ শর্ট টার্ম গেইনের জন্য আমেরিকা তার লং টার্মের সমস্ত নির্ভরযোগ্য বন্ধুদেরকে হারাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিবিএস নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তারা পাকিস্তানকে বিন্দু মাত্র বিশ্বাস করেন না। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে ফাটল ধরাতে পাকিস্তান এক ভয়ঙ্কর ডিজিটাল যুদ্ধ শুরু করে দিয়েছে। লাহোর বা করাচির বিভিন্ন অন্ধকার বেসমেন্টে বসে পাকিস্তান হাজার হাজার সোশ্যাল মিডিয়ার চ্যাটবটস এবং বট ফার্মস চালাচ্ছে। এই অ্যাকাউন্টগুলোকে দেখতে মনে হবে কোনো খাঁটি আমেরিকান বা ব্রিটিশ নাগরিকদের, যারা সোশ্যাল মিডিয়ায় লিখছে আমরা ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকার জড়ানো সমর্থন করি না, কিন্তু আসলে এই পুরো ন্যারেটিভটা ম্যানিপুলেট করছে আসলে পাকিস্তান। এই সমস্ত ভুয়ো কাজে পাকিস্তান বেশ পারদর্শীও বটে। আর এমনকি এই ফেক কাজকর্মের থেকে আমাদের পশ্চিমবঙ্গ রেহাই পায়নি। আমাদের রাজ্যে যখন নির্বাচন বা কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তখন এআই দিয়ে তৈরি অধিকাংশ ফেক পিকচার, ডিপ ফেক ভিডিও এবং ভারত বিরোধী বিভিন্ন প্রোপাগান্ডা এই পাকিস্তানের বোট ফার্মগুলো থেকেই ছড়ানো হচ্ছিল। আর এর পিছনে আসল কলকাঠি নাড়ছিল চীন, যারা পাকিস্তানকে এই নোংরা কাজের জন্য ফান্ডিং করে। পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির ক্যামেরার সামনে যতই বুক ফুলিয়ে বড় বড় কথা বলুক না কেন, ভিতরের সত্যিটা অত্যন্ত লজ্জাজনক, আর সেটা তিনিও খুব ভালো মতোই জানে। গত 6 মে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল। তখন পাকিস্তান ভয়ে কাঁপছিল। ভারতের মিসাইল এবং নিখুঁত রণকৌশলের সামনে তাদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ফেল করে গিয়েছিল সেই সময়। মার্কিন লবিং ও অফিসিয়াল রেকর্ড থেকে জানা গেছে যে 7 এবং 8 মে পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্তারা এবং তাদের সিপাহসালার একের পর এক আমেরিকান কর্মকর্তাদের কাছে ফোন করে আক্ষরিক অর্থেই কান্নাকাটি করেছে পাকিস্তান। তারা আমেরিকার পায়ে ধরে অনুরোধ করেছে যাতে আমেরিকা হস্তক্ষেপ করে ভারতের এই বিধ্বংসী আক্রমণ থামায়, যাতে ভারত কোনো ব্রহ্মোস বা অন্য কোনো স্ট্র্যাটেজিক হামলা না করে পাকিস্তানের ওপর। অথচ বাইরে এসে তারা সোশ্যাল মিডিয়ায় বটস দিয়ে প্রচার করছিল যে তারা নাকি যুদ্ধে জিতে গেছে। অন্যদিকে এরই মধ্যে ভূ রাজনীতির পারদও আরও যেন চড়ে গেছে একটি নতুন ঘটনার ওপর নির্ভর করে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইরানের শোধনাগারে সামরিক হামলা চালিয়েছে। ইরান যখন তার প্রক্সি বা ডাইরেক্ট মিসাইল দিয়ে ইউএই এবং কুয়েতের ওপর আক্রমণ চালাচ্ছিল, তখন ইউএই আর চুপ করে বসে থাকেনি। তারা সরাসরি ইরানের মূল ভূখণ্ডে এই পাল্টা আঘাত হেনেছে। সুতরাং এক কথায় বলতে গেলে মধ্যপ্রাচ্যে আজ যে রক্তপাত আর অশান্তি হচ্ছে, তার পিছনেও পাকিস্তানের মতো দেশগুলোর এই দ্বিমুখী চাল এবং তেল চোরাচালানের রুটে দালালি করার নীতি অধিকাংশই দায়ী হিসেবে কাজ করছে। পাকিস্তান যখন আমেরিকার কাছে একদিকে এক্সপোজড হয়ে যাচ্ছে, তখন ইরানও বুঝে গেছে যে পাকিস্তানের ওপর আর ভরসা করা যাবে না। তাই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরাকচি সম্প্রতি চীন সফর করেছে। চীন এই সংকটের সমাধানে একটা 4 পয়েন্ট প্ল্যান বা 4 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে এবং ইরান তাতে সম্মতিও জানিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সহকারী জেডি ভেন্স যেমন পাকিস্তানের সফরে গেছেন, তেমনি ট্রাম্প নিজেও এখন বাধ্য হয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে বেইজিংয়ে গেছেন। কারণ ট্রাম্প এবার বুঝতে পেরেছে যে এই মুহূর্তে আসল ইকোনমিক ও ট্রেড সুপার পাওয়ার হলো চীন। অর্থাৎ পাকিস্তানের জেনারেলদের 2 স্টার, 3 স্টার বা 4 স্টার র্যাঙ্ক পাওয়ার পর বিদেশের মাটিতে যে কোটি কোটি টাকার বিলাসবহুল সম্পত্তি বা ফ্ল্যাট কেনা হয়, সেগুলো কোনো সততার টাকা নয়। সেগুলো আসে এই আন্তর্জাতিক দালালি, দেশের সম্পত্তি বিক্রি এবং অন্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার কমিশন থেকে। আর আজকে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি দেউলিয়া। পাকিস্তানি রুপির কোনো দাম নেই। সাধারণ মানুষ আটার জন্য এখন হাহাকার করছে, আর দেশটা IMF এর লোনের ওপর বেঁচে আছে। এই পরিস্থিতিতে একটা ব্যাংকরাপ্ট পারমাণবিক শক্তিধর দেশ নিজেদেরকে টিকিয়ে রাখতে একটা ধনী পার্টনার খুঁজছিল এবং তাই তারা ডোনাল্ড ট্রাম্পের ইগোকে ব্যবহার করেছে এক্ষেত্রে এবং আমেরিকাকে বোকা বানিয়েছে।
কিন্তু পাকিস্তানের আর্মি এবং শাসকদের এটাও বোঝা উচিত যে শুধু সামরিক বাজেট বাড়িয়ে দালালি করে আর অন্য দেশের পিঠে ছুরি মেরে কখনোই উন্নত দেশ হওয়া যায় না। তার জন্য ডিফেন্স বা টেরোরিজমের চেয়ে দেশের শিক্ষার ওপর বেশি খরচ করতে হয়। কি বলবেন পাকিস্তানের এই ডাবল গেমের বিষয়ে? পাকিস্তান কি সত্যি আমেরিকাকে পারফেক্টলি বোকা বানালো, নাকি এবার আমেরিকার থাপ্পড়ও পাকিস্তানকে সহ্য করতে হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।